আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন উদ্বেগজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পিআর নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাজ ও সম্প্রীতি নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। অভিযোগ করে তিনি বলেন, ৭১-এর চেতনাকে ভুলিয়ে নতুন প্রজন্মের সামনে নতুন আইডেন্টিটিকে আনার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি। বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা, যেটা সোল, এই সোলটা কিন্তু ১৯৭১ সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক, আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তাভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক দেশ গড়ার পক্ষেই মানুষ রায় দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের হাত অবশ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার রাতে মিরপুরে অনুষ্ঠিত এক পথসভায় এমন হুঁশিয়ারি করেন তিনি। জামায়াতের আমির বলেন, ব্যবসায়ীদের বোবা কান্না কেউ শোনেন না, কারণ দেশে সৎ নেতৃত্বের অভাব রয়েছে। যারা দুর্নীতি দমনের দায়িত্বে, তাদের মধ্যেই দুর্নীতি ঢুকে গেছে। জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে চলবে জানিয়ে দলটির আমির বলেন, দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন এবং কেউ জবাবদিহিতার বাইরে থাকবেন না। যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রপতি বা কে প্রধানমন্ত্রী। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি, সেখানেই চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ। এই জেলায় একেবারেই মানুষ এখন হাসপাস করছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয় জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নভেম্বরে গণভোট চায় তার দল। নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্য কমিশনকে প্রস্তুতি রাখার প্রস্তাবনা দিয়েছে দলটি। মেজবাহ হাসান রিপোর্ট। ঐক্যমত্য কমিশনের গত কয়েক মাসের আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একমত হলেও সেটি জনমতের কতটা প্রতিফলন হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, আলোচনা ও সমালোচনা। তবে সব প্রশ্ন ও শঙ্কা কাটাতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাব জামাতের। দলটির নায়েবে আমির জানান, একই দিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ন্যাশনাল ইলেকশন এবং গণভোট একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে, তো সেটা কি পসিবল? আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে আমসালা দুইটাই চলে যাবে। জামাত মনে করে পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো অপকর্ম ঘটবে না। পিআরের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি।
সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। সার্জিস বলেন, বিচার সংস্কার, জুলাই সনদ, এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হবার পর গণতান্ত্রিক ধারায় ফিরতে একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা এনসিপির। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কেন্দ্রিক আলোচনা চলছে জানিয়ে সার্জিস বলেন, এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে কিংবা জোটগতভাবেও যেতে পারে। আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান রেখেছেন তারা। রোববার রাতভর জাতীয় শহীদ মিনারে অবস্থানের পর সকাল থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জানাচ্ছেন তামজিদ সুমন। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে পাঠদান বন্ধ রয়েছে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে। রোববার বিকেলে এই কর্মবিরতির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালাবেন বলে জানান তারা। আমরা 4 সদস্য, মাসে আমাকে 500 টাকা দেওয়া হয়। বাধ্য হয়ে সন্তান ছেলেমেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না, এবং বছরের কোরবানি ঈদ আসে, সেখানে শিক্ষক সমাজ আমরা স্বাবলম্বীভাবে সমাজের সাথে কোরবানি দিতে পারি না। 500 টাকা বাড়ি ভাড়া আর পাই 1000, 1500, এটা কি হয়? আমাদের 20% প্রজ্ঞাপন দিয়ে দিলে আমার কাজ হচ্ছে শ্রেণীকক্ষে, আমার রাস্তায় পড়ে থাকা, কেন্দ্রীয় শহীদ থাকা, এটা আমার কাজ না। রোববার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে দাবি করে জোটের সদস্য সচিব বলেন, সরকারের দেয়া আশ্বাস অনুযায়ী অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা এখান থেকে যাব না, এবং আমরা কিছু কর্মসূচি হাতে নেব। মাস্টু সচিবালয়, মাস্টু যমুনা এবং শাহবাগে অবস্থান করা, এই জাতীয় আমাদের পরিকল্পনা হাতে আছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ছাড়াও শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে 5% থেকে বাড়িয়ে মেডিকেল ভাতা 15% উন্নীত করা এবং সকল কর্মচারীদের উৎসব ভাতা বেতনের 75% প্রদান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মূল বেতনের 20% আবাসন ভাতা সহ শিক্ষকদের 3 দফা দাবিতে চলা আন্দোলন ও কর্মবিরতিতে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। রাতে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে সংহতি জানান ডাকসুর প্রতিনিধি দল। ডাকসু নেতারা বলেন, 24 পরবর্তী বাংলাদেশে ন্যায্য দাবির জন্য শিক্ষকদের আন্দোলন করা লজ্জাজনক। শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবিও করেন নেতারা। দ্রুত দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান তারা। এর আগে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে একথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। আন্দোলন স্থগিতের বিষয়ে তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় 80% কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে।
সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি বলে, শিক্ষা উপদেষ্টা অধ্যাদেশ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এর আগে বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান সরকারি 7 কলেজের 23 সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মন জয় করতে প্রার্থীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিকে ভোট গ্রহণ শেষে 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। নবীনবরণ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। 72 ব্যাচের এই শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হয়ে রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ছিলেন উচ্ছ্বসিত। আমরা যে এসেই প্রথমে রাকসুটা পেয়ে গেছি, আসলে এটা আসলে অনুভূতিতে প্রকাশ করার মতো না। আমরা অনেক এক্সাইটেড। আমরা চাই এমন যোগ্য প্রার্থী যারা আমাদের অধিকার আদায়ে, ক্যাম্পাসে অধিকার আদায়ে সাহায্য করবে। একসাথে প্রায় 4000 ভোটারকে কাছে পাওয়ায় মিলনায়তনের বাইরে নতুন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। এই যে 24-25 শিক্ষাবর্ষের ভোটাধিকার ছিল না, একমাত্র আমরা, আমাদের প্যানেলের যারা আছেন, আমরাই কিন্তু একমাত্র তাদের জন্য ভোটাধিকার আদায় লড়াই করেছি। 35 বছরের যে অচল অবস্থা, এটা কাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীরা আমরা ভূমিকা রাখতেছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। নবীনবরণ ছিল, সকল শিক্ষার্থীরা এখানে আসছে এবং যত প্রার্থী আছে সবাই আমরা এখানে আজকে সবার সাথে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নবীনবরণ উৎসব, আমি চাই আজকে যেহেতু তাদের অনেক শুভ দিন, এই শুভ দিনে তারা এনজয় করুক, উপভোগ করুক। এদিকে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য। ওএমআর-এর মাধ্যমে আমরা যেভাবে গণনা করব, সেটার জন্য যেটুকু সময় লাগবে আমার মনে হয় যে সেটা তো খুবই যৌক্তিক সময় আর কি। তো গতকালকে ওনারা বলছিলেন 12 থেকে 15 ঘন্টা, আমি ওটাই এন্ডোর্স করছি। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক প্রধান প্রয়াত ডক্টর তোফায়েল আহমেদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে স্মরণ সভায় ডক্টর তোফায়েল আহমেদের ঘনিষ্ঠজনরা স্মৃতিচারণ করেন। জাতির এই সংকটময় সময়ে তোফায়েল আহমেদের মতো সৎ, আন্তরিক, পেশাদার মানুষকে হারানো অপূরণীয় ক্ষতি বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গঠনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়নের মাধ্যমেই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। স্থানীয় সরকারকে শক্তিশালী করায় তার পদক্ষেপ ছিল অনস্বীকার্য উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনকল্যাণমুখী স্থানীয় সরকার গঠন করতে পারলে তার দীর্ঘদিনের লড়াই সফল হবে। শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা, খোলা সয়াবিনে 3 টাকা আর পাম অয়েলের দাম 13 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা, খোলা সয়াবিনের দাম 177 টাকা এবং পাম তেলের দাম 163 টাকা করা হয়েছে। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করে, তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র 1 টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয় এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন নতুন দাম জানায়নি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।